চারপাশটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। পঞ্চগড়, লালমনিরহাট কিংবা চাঁপাইনবাবগঞ্জের কোনো এক অচেনা গুমট সীমান্ত। কনকনে হিমেল বাতাসে যখন গাছের পাতারাও শব্দ করতে ভয় পায়, ঠিক তখনই ওপার থেকে ভেসে আসে ভারী বুটের শব্দ। কাঁটাতারের বেড়ার ওপাশে যেন এক অদৃশ্য দানবীয় সত্তা দাঁড়িয়ে আছে, যে যুগের পর যুগ ধরে এই ভূখণ্ডকে নিজের পদানত করে রাখার এক অলীক স্বপ্ন দেখে এসেছে। অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে কিছু মানুষকে জোর করে নোম্যান্স ল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের পকেটে কোনো বৈধ কাগজ নেই। এরা হয়তো জন্মসূত্রে ভারতীয়, কিন্তু শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে এবং ধর্মে মুসলমান হওয়ার কারণে আজ তাদের গায়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা সেটে দেওয়া হয়েছে। শীতে এবং ভয়ে কাঁপতে থাকা এই মানুষগুলোকে বন্দুকের বাট দিয়ে গুঁতো মেরে গালিগালাজ করতে করতে কাঁটাতারের এপারে ছেলে দেওয়া হচ্ছে। এটি কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, এটি হলো একটি পরাশক্তির আধিপত্যবাদী দম্ভের নগ্ন প্রকাশ, আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। একে বলা হয় পুশিন। একটি স্বাধীন রাষ্ট্রের সীমানায় আরেক পরাশক্তির জোরপূর্বক নিজেদের ডাস্টবিন খালি করার এই জঘন্য প্রক্রিয়ার সাক্ষী হয়ে রইল শুধু রাতের ওই ঘুটঘুটে অন্ধকার। কিন্তু তারা জানতো না, এপারের মাটি এখন আর আগের মতো বোবা বা বধির নেই। এপারে এখন এমন একদল প্রহরী জেগে আছে, যাদের চোখের পলক ফেলার আগেই মগজের রাডার কাজ করতে শুরু করে। বাংলাদেশ এখন আর সেই 15 বছরের নতজানু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাষ্ট্র নয়। দৃশ্যপট বদল। ঢাকার শেরেবাংলা নগর, জাতীয় সংসদ ভবন। লুই আই কানের নকশায় এই বিশাল গম্ভীর কনক্রিটের কাদামাটিতে ঘেরা গত 10 দশক ধরে পরিণত হয়েছিল এক মেকি থিয়েটারে, যেখানে স্ক্রিপ্ট আগে থেকে লেখা থাকতো আর মন্ত্রীরা শুধু দিল্লির মন জুগিয়ে কথা বলতেন। কিন্তু আজ সেই চেনা মঞ্চের বাতাস যেন অচেনা। সংসদের অধিবেশনে ফ্লোর দেওয়া হয়েছে পাবনা 5 আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে। তিনি অত্যন্ত তীক্ষ্ণ এবং জ্বলন্ত একটি প্রশ্ন ছুড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। প্রশ্নটি ছিল সীমান্তে ভারতের এই চলমান আগ্রাসন এবং পুশিন নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে কোনো কূটনৈতিক ভনিতা নেই কোনো পরাশক্তির প্রতি তোষামদের ছায়া। তিনি শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে যে উত্তর দিলেন, তা মুহূর্তের মধ্যে ঢাকার সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ল নয়াদিল্লির সাউথ ব্লকের করিডোরে। তিনি জানালেন এক অভাবনীয় পরিসংখ্যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএসএফ এর অন্তত 36টি পুশিন চেষ্টাকে অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 36টি পুশিন। চিন্তা করা যায় একটি তথাকথিত বন্ধু রাষ্ট্র কিভাবে রাতের অন্ধকারে 36 বার অন্য একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। পরিসংখ্যান আরো গভীরে গেল। 2369 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে 2175 জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। 11 জনকে বিএসএফ এর কাছে সরাসরি ফেরত দেওয়া হয়েছে আর 183 জনকে সরাসরি পুশব্যাক করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক বোমাটি ফাটলো এবারে। তিনি বললেন, ভারত যেমন একতরফা কাঁটাতার নির্মাণ করেছে, বাংলাদেশও এখন সীমান্তে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। একটিমাত্র বাক্য, আর তাতেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার বোর্ড আক্ষরিক অর্থেই উল্টে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ গত 15 বছর ধরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের সাথে যে নীতিতে চলেছে, তা ছিল আক্ষরিক অর্থেই এক দাসত্বের নীতি। সেই নীতি ভারতকে দেখিয়েছিল, আমাদেরকে যতই মারো আমরা তোমাদের পা চাটবো, আমরা কুকুরের মতো তোমাদের পায়ে গুটিসুটি মেরে পড়ে থাকবো, তোমরা যতই লাথি মারো না কেন। ভারত ভেবেছিল এই দেশের মানুষের কোনো মেরুদণ্ড নেই। তারা ভেবেছিল সীমান্তে পাখির মতো মানুষ মারলেও ঢাকা থেকে শুধু একটি নরম কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠানো হবে। কিন্তু আজ যখন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পাল্টা কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলছেন, তখন ভারতের অহংকারী নীতি নির্ধারকদের পায়ের তলার মাটি সরে যেতে বাধ্য। বাংলাদেশ যদি নিজেদের বর্ডারে বেড়া দিয়ে দেয়, তবে ভারতের এই পুশিনের নোংরা খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে। শুধু পুশিন নয়, ভারত থেকে যে বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢোকে, তাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হয়তো এই অঞ্চলের কিছু গরিব মানুষ যারা ভারত বাংলাদেশ প্রান্তে চোরাচালান করে জীবিকা অর্জন করে, তাদের সাময়িক অসুবিধা হবে। কিন্তু একটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এটুকু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র সবার আগে। ভারতের এই আচরণের পেছনের মনস্তত্ত্বটি অত্যন্ত অহংকারী এবং অবমাননাকর। বিশেষ করে পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মতো লোকেরা এই পুশিনকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তারা 5000 লোককে জড়ো করে বলছে, এরা বাংলাদেশি, এদের বের করে দাও। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যেই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্ট করে বলেছে, ভারতের এই একতরফা আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যাদের পুশিন করা হচ্ছে তারা কোনো অবৈধ অনুপ্রবেশকারী নয়, তারা ভারতেরই নাগরিক। কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার কারণে, তাদের কাছে কাগজপত্রের ঠিক ঠিকানা না থাকার কারণে, আর সবচেয়ে বড় কথা বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান হওয়ার অপরাধে তাদের আজ রাষ্ট্রহীন করা হচ্ছে। একটু ভেবে দেখুন তো, শুভেন্দু সরকার যা করছে তার উল্টোটা যদি বাংলাদেশে হতো। বাংলাদেশে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী এদেশের গরিব হিন্দুদের ধরে ধরে বলতো, তোমরা ভারতে চলে যাও, তখন কি হতো? পুরো বিশ্ব কি চুপ করে থাকতো? ভারত কি তখন সেনা পাঠানোর হুমকি দিত না? শুভেন্দু অধিকারীরা আসলে এই পুশিনের মাধ্যমে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উপক্রম করছেন। তারা চাইছেন বাংলাদেশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি
পরিস্থিতি তৈরি হোক যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে ভিকটিম কার্ড খেলতে পারে। কিন্তু বাংলাদেশ অত্যন্ত পরিপক্কতার সাথে এই ফাঁদ এড়িয়ে যাচ্ছে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ভারত কোনোভাবেই কথা শুনছে না। দিল্লিতে বারবার এই পৌষিনের প্রতিবাদ জানানোর পরও তারা একতরফাভাবে এই জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে। ভারতের বাড়াবাড়ি এবং আহমিকা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন তাদের শক্ত হাতে মাটিতে নামিয়ে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। আর এই নামানোর জন্য সবচেয়ে মোক্ষম ওষুধের নাম হলো চীনা দাওয়াই। রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকার যে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে, এই পুরো মেগা প্রজেক্টের চুক্তিটি সরাসরি চীনকে দিয়ে দেওয়া উচিত। কল্পনা করুন দৃশ্যটা, চীনের বিশাল প্রকৌশলী দল হাজার হাজার শ্রমিক এবং সামরিক বা আধা সামরিক লজিস্টিক সাপোর্ট নিয়ে বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হবে। তারা লাল সবুজের সীমানায় দাঁড়িয়ে বিশাল বিশাল ক্রেন আর বুলডোজার দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। যদি চীন এই কাজ শুরু করে তবে কি হবে জানেন? ওই যে দম্ভ ভরে বুকে হাত দিয়ে দাঁড়ানো বিএসএফ, তারা ভয়ে 200 হাত দূরে চলে যাবে। তারা আর ধারে কাছেও ঘেঁষবে না, পৌষিনের চিন্তাও মাথায় আনবে না। কারণ ভারত খুব ভালো করেই জানে চীনের সাথে লাগতে যাওয়ার পরিণতি কি। কেন চীনকে এত ভয় পায় ভারত? ভারতের দাদাগিরি শুধু বাংলাদেশের মতো দেশগুলোর সাথেই চলে, যারা গত 15 বছর ধরে দাসত্ব মেনে নিয়েছিল। কিন্তু যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় তাদের সামনে ভারত আক্ষরিক অর্থেই কাগজে বাঘ। নেপালের মতো ছোট একটি দেশের দিকে তাকান। ভারত যখনই নেপালের উপর দাদাগিরি করতে গেছে, নেপাল একদম ফ্যাটা হয়ে গেছে। তারা পাল্টা মেরে দিয়েছে। নেপাল নিজেদের মানচিত্র পরিবর্তন করে ভারতের দাবি করা ভূখণ্ডকে নিজেদের বলে ঘোষণা দিয়েছে এবং ভারত কিছুই করতে পারেনি। আর চীনের কথা তো বলাই বাহুল্য। লাদাখের গালওয়ান উপত্যকার কথা কি ভারতের নীতি নির্ধারকরা ভুলে গেছেন? সেখানে চীনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের যেভাবে লাঠি আর কাঁটাতার পেঁচানো রড দিয়ে পিটিয়ে মেরেছে তা ভারতের সামরিক ইতিহাসে এক চরম কলঙ্ক হয়ে আছে। চীন ভারতের বিশাল পরিমাণ অঞ্চল দখল করে বসে আছে। এমনকি হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের মতো পাহাড়ি সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও নাকি চীনাদের অলিখিত কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ চলছে। চীন সেখানে বিভিন্ন গ্রাম ও স্থাপনার নাম নিজেদের ভাষায় রেখে দিয়েছে, আর ভারত সেখানে কোনো মাতব্বরই করতে পারছে না। ভারতের সমস্ত মাতব্বরি আর দাদাগিরি এসে জমেছে বাংলাদেশের সীমান্তে, কারণ তাদের ধারণা এই দেশটা তাদের পকেটে। কিন্তু যেদিন বাংলাদেশের সীমান্তে চীনের লাল পতাকাধারী ইঞ্জিনিয়াররা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসবে, সেদিন সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাক হতে বাধ্য। চীনের উপস্থিতি ভারতের সেই স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের জন্য এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপ তৈরি করবে। যেমন কুকুর তেমন মুগুর। ভারতের এই সীমাহীন ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য চীনের উপস্থিতি হলো একমাত্র সমাধান। স্বরাষ্ট্রমন্ত্রীর এই পরিকল্পনা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে এটি কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন হবে না, এটি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক অবেধ্য লৌহ বর্ম। এখন যেখানে কাঁটাতার নেই, ভারতের প্রান্তে খোলা জায়গা রয়েছে, ঠিক সেই প্রান্তগুলো দিয়েই তারা রাতের অন্ধকারে মানুষ ঢোকাচ্ছে। বাংলাদেশ যদি নিজেদের সীমানায় নিশ্চিদ্র কাঁটাতার এবং এআই প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম বসিয়ে দেয় তবে পৌষিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে। শুধু পৌষিন নয়, ভারতের ফেন্সি ডিলার ইয়াবার কারবারিরা যারা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার এক নির্বিচ্ছিন্ন ছক কষে চলেছে, তারাও আর এপারে ঢুকতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং নিরাপত্তা সবকিছুই এই একটি বেড়ার মাধ্যমে সুরক্ষিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে হয়তো এখন এই মেগা প্রজেক্টের নীল নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে কাজ চলছে। বাজেটের অঙ্ক কষা হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আর এই খবর যখন কূটনৈতিক চ্যানেল গোলে নয়াদিল্লির সাউথ ব্লকে পৌঁছাবে তখন তাদের প্রতিক্রিয়া কি হবে? তারা হয়তো চরম অস্বস্তিতে পড়বে। তারা এতদিন ভেবেছিল বাংলাদেশ তো একটি ছোট দেশ, তাদের এত টাকা কোথায় যে তারা 1000 কিলোমিটার বেড়া দেবে। কিন্তু তারা ভুলে গেছে একটি রাষ্ট্র যখন তার অস্তিত্ব এবং আত্মসম্মান রক্ষার জন্য দাঁড়ায় তখন কোনো বাজেটই তার কাছে বড় বাধা হতে পারে না। একটি রাজনৈতিক এবং কৌশলগত থ্রিলার এখন তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে ভারত তাদের পুরনো একতরফা কাঁটাতারের এবং পৌষিনের চালটি চেলেছিল বহু বছর আগে, কিন্তু ঢাকা সেই চালের মোক্ষম জবাব দিল এক নতুন লৌহ বর্ম বা আয়রন কার্টেইন নির্মাণের ঘোষণা দিয়ে। বান্দরবনের দুর্গম পাহাড় থেকে শুরু করে পঞ্চগড়ের হিমশীতল শূন্যরেখা পর্যন্ত সব জায়গায় আজ এক নতুন আত্মবিশ্বাসী বাংলাদেশের পদধ্বনি শোনা যাচ্ছে। এই বেড়া শুধু সীমানার বিভাজন নয়, এটি হলো পরাধীনতার মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসার এক অমোঘ প্রাচীর। আর যদি সত্যি সত্যি এই প্রজেক্টের কন্ট্রাক্ট চীনের হাতে তুলে দেওয়া হয় তবে তা হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক শতাব্দীর সেরা চেকমেট।